ওয়েল, তো তুমি যদি ইস্টবেঙ্গল ফ্যান হও তাহলে নাচো, কারণ ইস্টবেঙ্গলে আসছে স্প্যানিশ ডিফেন্ডার নাচো, যাকে নিয়ে আপাতত ইস্টবেঙ্গল ফ্যান্সরা দে আর ভেরি মাচ এক্সাইটেড। সেই 32 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডারের সিগনেচার ইস্টবেঙ্গলের জন্য ঠিক কতটা ভালো হলো, আনোয়ারের সাথে তার জুটি ঠিক কোন লেভেলে গিয়ে জমবে, সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো। এবং তার পাশাপাশি প্রথমে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে এফসি গোয়ার ডিফেন্ডার, আমাদের ইন্ডিয়ান ভেটারেন ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান এফসি গোয়ার সাথে আরও 1 বছরের কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। তো সন্দেশ ঝিঙ্গান ইজ নট কামিং টু ইস্ট বেঙ্গল ইন দিস সিজন। পরে কি হবে পরের ব্যাপার। তবে তার থেকেও যেটা মানে বড় ব্যাপার সেটা হচ্ছে যে সন্দেশ ঝিঙ্গানের কাছে ইংল্যান্ডের লোয়ার ডিভিশন ক্লাব থেকে অফার ছিল। আরও এক্সাইটিং ব্যাপার যে সার্বিয়ার টপ ডিভিশন ক্লাব থেকে অফার ছিল। তো এটা একটা বিগ ফ্যাক্টর যে এই এজে দাঁড়িয়ে এসে ইন্ডিয়ান ফুটবলের এই সিচুয়েশনে দাঁড়িয়েও কিন্তু সন্দেশ ঝিঙ্গান বিদেশ থেকে এবং ভালো জায়গা থেকে অফার অ্যাট্রাক্ট করতে সক্ষম হচ্ছে। এবার সেটা তার পারফরমেন্সের কতটা জোর রয়েছে, তার এজেন্টের কতটা জোর রয়েছে, সেটা একটা ব্যাপার। কিন্তু ভিসা সমস্যা, ওয়ার্ক ভিসা সমস্যা এটসেট্রা বহু ব্যাপারকে মাথায় রেখে সন্দেশ ঝিঙ্গান সে অফারগুলোকে অ্যাকসেপ্ট করেনি। কেন করেনি? অ্যাজ অ্যান ইন্ডিয়ান ফুটবল ফ্যান আমার কাছে মানে আমার অবশ্যই প্রশ্ন থাকবে, কারণ আমি আমার দেশের প্লেয়ারদের চাইবো যে বিদেশে গিয়ে খেলুক, ভালো জায়গাতে খেলুক, যেখানে হোক খেলুক। সেটা সন্দেশ ঝিঙ্গান অ্যাকসেপ্ট করেনি। সো ঠিক আছে, তাকে আমরা আইএসএলেই দেখবো, এফসি গোয়ার জার্সিতে দেখবো। এবং তার কাছে যেটা টাইমস অফ ইন্ডিয়া থেকে মার্কাসের রিপোর্ট যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মুম্বাই সিটি এফসি তিনটে টপ ক্লাবের অফার ছিল এবং তার সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিরও অফার ছিল। বাট প্রত্যেকটা অফারকে অ্যাকসেপ্ট না করে বা ডিনাই করে দিয়ে ফাইনালি এফসি গোয়ার সাথেই কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন সন্দেশ ঝিঙ্গান করে নিয়েছে। এর সাথে গোয়া আরও একজন এক্সাইটিং ট্যালেন্টেড প্লেয়ারকে সই করিয়েছে ওড়িশা এফসি থেকে, সেটা হচ্ছে ইসাক রালতে। ইসাক রালতে লাস্ট দুটো সিজনে বা দুটো থেকে তিনটে সিজনে যেভাবে ওর উত্থান হয়েছে, যেভাবে মাল্টিপল পজিশনে ও খেলতে সক্ষম, ওকে উইংয়ে দাও, ওকে অ্যাটাকিং মিডফিল্ডে দাও, ওকে উইথড্রল ফরওয়ার্ডে দাও, ওকে ফ্রি মুভ করতে দাও, হি ক্যান প্লে এক্সেপশনালি ওয়েল। তো এফসি গোয়াতে গিয়েও আমার মানে কোথাও আশা যে ইসাক রালতে ওর যে ওড়িশা এফসির পারফরমেন্সটা সেটাকে কন্টিনিউ করবে। এবং এইবারে এফসি গোয়া কিন্তু ফুল ইন্ডিয়ান কোচ ইউনিটকে রেখেছে এবং সেখানে গৌরমাঙ্গি সিংয়ের হাতে ভীষণ বড় দায়িত্ব রয়েছে, এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার প্রত্যেককে নিয়ে খুব ভালো কাজ করার। কারণ বেশ কিছু ভালো ট্যালেন্টেড প্লেয়ার অলরেডি কিন্তু এফসি গোয়া ছেড়েছে, আরও হয়তো অনেকের ছাড়ার সম্ভাবনা রয়েছে। তো টিমটা একটু নতুনভাবে তৈরি হচ্ছে। বাট অ্যাবাভ অল আমি আলোচনা করতে চাই, আমি ইন্টারেস্টেড হচ্ছি ইস্ট বেঙ্গলের আসা নতুন ডিফেন্ডার নাচোকে নিয়ে। যে নাচোর সিগনেচার, যেটা মার্কাস হয়তো হিন্ট করেছিল যে খুবই এক্সাইটিং একটা প্লেয়ার, যাকে নিয়ে ইস্টবেঙ্গল খুব ইন্টারেস্টেড এবং আশাবাদী যে কয়েকদিনের মধ্যে তার সিগনেচার হয়ে যাবে। তো কয়েকদিনও লাগলো না, মানে কয়েক ঘন্টার মধ্যে তার আপডেট এসে গেল, ইস্টবেঙ্গল থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হলো। তার আগে তার কোথাও রুমারও ছিল না। তো সেই নাচো, যাকে অ্যাথলেটিকো মাদ্রিদের ইউথ একাডেমি থেকে আমরা উঠতে দেখেছি, অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে একটা লা লিগার ম্যাচও খেলেছিল। এবং কোন কোন মানে টিমমেটস তার ছিল, কোচ তো অবশ্যই সিমিওনে ছিল, তার সাথে জ্যান ওব্লাকের মতো টিমমেট, ফার্নান্দো তোরেস, গ্রিজম্যান থেকে শুরু করে, কোকে থেকে শুরু করে, সব সুপারস্টার লেজেন্ডদের সাথে কিন্তু তার ড্রেসিং রুম শেয়ারের অভিজ্ঞতা রয়েছে। তারপরেও লা লিগার ক্লাব দেপোর্তিভো লা করুনাতে খেলেছে, 32 বছর বয়স। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, মানে দুটো ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। এক হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে তার কিন্তু ইউথ টিমের টিমমেট ছিল তিরি, এবং আরেকটা হচ্ছে যে পোল্যান্ডে খেলতে গিয়ে সেখানে কিন্তু তার টিমমেট ছিল, মানে পোল্যান্ডের টপ ডিভিশন যখন সে খেলছিল সেখানে তার টিমমেট ছিল কিন্তু ইস্টবেঙ্গলের বর্তমান প্লেয়ার দানি র্যামিরেজ। মানে দুজনেই আবার একই সিজনে এইবারে ইস্টবেঙ্গলে এসে নতুন সিগনেচার হয়ে একসাথে আবারও ড্রেসিং রুম শেয়ার করবে। তো চলো এইগুলোকে বাদ দাও, এবার যদি প্লেয়ারটার কোয়ালিটি নিয়ে কথা বলি, প্লেয়ারটার আনোয়ারের সাথে জুটি কতটা জমবে সেই নিয়ে কথা বলি, তাহলে তার আগে আরেকটা জিনিস মেনশন করতে হবে, সেটা হচ্ছে লাস্ট কয়েকটা সিজনে চোট আঘাত প্লেয়ারটাকে একটু ভুগিয়েছে। বাট কোথাও এরকম না যে ইঞ্জুরির জন্য ম্যাসিভ একটা সময় মিস করেছে, প্রচুর ম্যাচ সে খেলতে পারেনি, একদম সিজন থেকে ছিটকে গিয়েছিল, বা তার পারফরমেন্সে কোথাও ডাউনগ্রেড হয়েছে না। দেখো, ইঞ্জুরি ইজ পার্ট অফ আ প্লেয়ার্স লাইফ। একটা প্লেয়ার তার ফুল কেরিয়ারে ইনজিওর্ড হয় এবং কখনো সেই ইঞ্জুরি হয়তো তাকে অনেকটা বেশি বেগ দেয়, কখনো অল্প বেগ দেয়, বাট ইঞ্জুরি ইজ আ ভেরি কমন থিং ফর আ প্লেয়ার। এবার সেই জায়গা থেকে ইঞ্জুরি বারবার ওকে হিট করেছে, কিন্তু বারবারও খুব সাকসেসফুলি রিকভারি করেছে। যদি পজিশনিং বলি,
এক নম্বর হচ্ছে যে সেন্টার ব্যাকে ম্যাক্সিমাম সময়ে ওকে আমরা অ্যাজ এ রাইট সেন্টার ব্যাকই খেলতে দেখেছি। তো এখানে একটা বড় ফ্যাক্টর যে আনোয়ার আলী কিন্তু লেফট ফুটের প্লেয়ার, তো আনোয়ার আলী লেফট সেন্টার ব্যাক হতে পারবে অ্যান্ড নাচো কিন্তু রাইট সেন্টার ব্যাক হতে পারবে। তো প্রথমে এই কম্বিনেশনটা একটা দারুণ জায়গাতে ক্লিক করছে, এক নম্বর। এবং দু নম্বর হচ্ছে যে আনোয়ারকে আমরা জানি হি ইজ আ ভেরি গুড বল প্লেয়িং ডিফেন্ডার, এবং আমরা স্প্যানিশ প্লেয়ারদের মধ্যে একটা খুব কমন জিনিস দেখি, বেশিরভাগ স্প্যানিশ ডিফেন্ডারদের মধ্যে দে আর অলসো এ ভেরি বল প্লেয়িং, মানে গুড বল প্লেয়িং ডিফেন্ডার। আমরা অনেকটা তিরির মধ্যে যে সিমিলারিটি দেখেছিলাম সেই প্রায় একই সিমিলারিটি নাচোর মধ্যেও কিন্তু রয়েছে। খুব ভালো বল প্লেয়িং একজন ডিফেন্ডার, বল খুব ভালো হোল্ড করতে পারে, ডিস্ট্রিবিউট করতে পারে, মিডফিল্ডের সাথে ম্যাক্সিমাম সময়ে যে কম্বিনেশন সেটা কিন্তু হিট করে। আমি ইউটিউবে কিছু ওর পুরনো ঝলক দেখছিলাম, সেখানে একটা জিনিস বুঝতে পারছিলাম যে খুবই ঠান্ডা মাথার একজন ডিফেন্ডার, খুব আননেসেসারি কার্ড কনসিড করে না, যথেষ্ট ঠান্ডা মাথার একজন ডিফেন্ডার। এবং দেখো সব থেকে বড় কথা যে তুমি কোন সিস্টেম থেকে উঠে আসছো, তোমার আপব্রিঙ্গিংটা কোথায় হচ্ছে, এটা একটা বড় ফ্যাক্টর। তো সেখানে দাঁড়িয়ে যে প্লেয়ার অ্যাটলেটিকো মাদ্রিদের মতো সিস্টেম থেকে উঠে আসছে তার কিন্তু ডিসিপ্লিন, তার একটা কোথাও সিস্টেমেটিক ওয়েতে নিজের স্ট্যাচারকে ধরে রাখার ক্ষমতা একটা লম্বা সময় অবধি সেটা কিন্তু তৈরি হয়, এবং সেটা এই নাচের মধ্যে কিন্তু রয়েছে। সো অ্যান্তোনিও লোপেজ হাভাসের যখন একটা ডিসিশন বা একটা সিগনেচার হচ্ছে তখন সেটাকে তুমি এত ইজিলি ইগনোর করতে পারবে না। আমি একটা কথা বলতে পারি যে দীর্ঘদিন অ্যান্তোনিও লোপেজ হাভাসকে আমরা ভীষণভাবে ফলো করেছি, দেখেছি, এবং খুব লাকিলি যে এটা একটা বড় ফ্যাক্টর যে ইন্ডিয়ান ফুটবলের বিশেষ করে যে ক্লাইমেটটা, যে ওয়েদারটা, যে এনভায়রনমেন্টটা, এটাকে অ্যান্তোনিও লোপেজ হাভাস কিন্তু খুব লাকিলি খুব ভালোভাবে চেনেন, এবং সেটা ইস্টবেঙ্গলের জন্য খুব ভালোভাবে ক্লিক করতে পারে। তিনি জানেন যে কোন প্লেয়ারকে আনলে প্লেয়ারটা শুধুমাত্র এই টিমটাতে ফিট করবে না, অ্যাজ ওয়েল অ্যাজ প্লেয়ারটা ইন্ডিয়ান সুপার লিগে ফিট করবে, প্লেয়ারটা ইন্ডিয়ান সয়েলে ফিট করবে। তো একটা সিগনেচার যখন হচ্ছে তখন আমি বেড়ে পাকামি করে তার আগে ব্যাপারটাকে নিয়ে এত নেগেটিভ কেন বলবো? মানে আমি অনেককে দেখছিলাম, মেনি পিপল আর নেগেটিভ। তুমি অন্য একটা জায়গায় বসে থাকবে, দেশে বিদেশে কোথাও বসে থাকবে, একটা সিগনেচার হবে, তুমি শুরুতে নেগেটিভ আলোচনা করবে। ভাই তার আগে অন্তত পক্ষে অ্যান্তোনিও লোপেজ হাভাসকে তো চেনা দরকার রয়েছে। হয়তো তুমি এতদিন অ্যান্তোনিও লোপেজ হাভাসকে ফলো করতে না, হয়তো লোকটা বেশিরভাগ সময়ে তোমার অ্যান্টি টিমে ছিল, যে টিমকে তুমি পছন্দ করতে না সেই ক্যাম্পে ছিল। তো তার মানে এই নয় যে তুমি তার প্রোফাইলটাকে এত লো স্ট্যান্ডার্ডে দেখবে। তিনি যখন একটা সিগনেচার করাচ্ছেন, তিনি যখন একটা প্লেয়ারকে সিলেক্ট করছেন, এরকম তো না যে তিনি একটা ওয়াইল্ড নাম নিয়েছেন আর তাকে ইস্টবেঙ্গল সই করিয়েছে। তিনি হয়তো বেশ কয়েকটা প্রোফাইল জমা দিয়েছিলেন যে প্রোফাইলের মধ্যে কেউ একটা এলে ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো হবে, আনোয়ারের ভালো পার্টনার হবে, এবং ইন্ডিয়ান সুপার লিগের এনভায়রনমেন্টে প্লেয়ারটা খুব ভালোভাবে ম্যাচ করাতে পারবে নিজেকে। তাহলে সেই প্লেয়ারটাকে আসতে দাও, সেই প্লেয়ারটাকে মাঠে নামতে দাও, খেলতে দাও, তারপর তাকে নিয়ে আলোচনা করো। তার আগে ইঞ্জুরি ছিল, এই ছিল, সেই ছিল, কাটমানি সিগনেচার, এই হয়ে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে, এই অ্যাবসার্ড ব্যাপারগুলো যখন আলোচনার টেবিলে উঠে আসে আমার মনে হয় যে দ্যাটস আ ভেরি নেগেটিভ থিং। এবং সেটাই কোথাও মানে খুব প্রবলেমেটিক হয়ে যায় যে একটা প্লেয়ার আসার আগে, সিজনটা শুরু হওয়ার আগে, বলটা রোল করার আগে মাঠে কোথাও অনেকের মনের মধ্যে কিন্তু নেগেটিভ থটটা ঢুকে যায়। মানে প্লেয়ারটা একদিন একটা মিস্টেক করবে, এবার আমি তাকে গিয়ে খ্যাপ করে ধরে ফেলবো যে দেখো আমি তো বলেছিলাম ভাই এই প্লেয়ার চলবে না, এই প্লেয়ার কাটমানি সিগনেচার, এই এজ হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। সো সেগুলোর জন্য সময় রয়েছে, ভুল হলে তুমি সমালোচনা করো, বাট বিফোর দ্যাট প্লেয়ারটাকে দেখলাম না, চিনলাম না, জানলাম না, বিশেষ করে অ্যান্তোনিও লোপেজ হাভাসকে চিনলাম না, তার আগেই একটা প্লেয়ারকে নিয়ে সমালোচনা করতে শুরু করলাম, দ্যাটস নট আ ভেরি গুড থিং। সো আমার কাছে এই প্লেয়ারটার সিগনেচারটা টেকনিক্যালি ভালো লাগছে। এবার প্লেয়ারটা যদি কোথাও মাঠের মধ্যে খেলতে না পারে, সেইভাবে যদি ডিফেন্সিভলি খুব কম্প্যাক্টনেস না দেখাতে পারে, সেটা পরের ব্যাপার, তখন সেটা নিয়ে আমরা কথা বলবো, ক্রিটিসিজম ডেফিনেটলি করবো, তার জন্য সময় রয়েছে। বাট ইনিশিয়ালি একদম মানে কি বলবো, ফার্স্ট ইমপ্রেশনে আমার পার্সোনালি মনে হয়েছে যে এই সিগনেচারটা ইস্টবেঙ্গলের জন্য ক্লিক করতে চলেছে। হয়তো এখানে অনেকে বলতে পারে যে কেভিন সিভিএ ওয়াজ সো ইয়াং, তাহলে সেই জায়গাতে কেভিন সিভিএকে ধরে না রেখে এরকম একটা প্লেয়ারকে আরও বেশি এজের কেন নিয়ে আসা হচ্ছে? হ্যাঁ, তুমি এই জায়গাতে ডিবেট করতে পারো। ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, ইস্টবেঙ্গল সেই চ্যাম্পিয়নের ক্রেজটা বজায় রাখতে চাইছে, দ্যাটস ওয়াই এই সিগনেচারগুলো হচ্ছে, এবং সিগনেচারগুলো আমার অন্ততপক্ষে দেখে ভালো মনে হচ্ছে। বাকি তোমাদের কি মতামত রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।